স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটু মন্তব্য করবেন। আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই। দলগুলোর ভিন্ন মত আছে, ট্রু। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বিএনপিরও আপনার ইনস্ট্যান্ট যে রিয়াকশন, বিএনপির ইনস্ট্যান্ট রিয়াকশনটাও ঠিক যে এটাকে স্বাগত জানানোর মতো তেমনটি ছিল না। তারপরে কিন্তু বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী যেই ফোরাম, বিএনপির স্থায়ী কমিটি, সেটা এই যেই আদেশ আজকে গেজেট আকারে প্রকাশ হলো তা নিয়ে নির্বাহী কমিটি বসেছে পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে। সেই বৈঠক শেষেই আপনি কিন্তু দেখলেন যে সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং নির্বাচনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সরকার এবং ইসির প্রতি একই সঙ্গে আহ্বান জানিয়েছে। এটা হচ্ছে এই পয়েন্টটা আমি কেন যুক্ত করলাম। আমি একইভাবে বিশ্বাস করি জামাত সহ ৮ দল এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটাকে আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ধরে নিতে চাই। কারণ জামাত তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পর কিন্তু ডিটেইল কোনো প্রতিক্রিয়া এখনো আমরা পাইনি। আমার ধারণা তাৎক্ষণিক প্রতিক্রিয়াই শেষ কথা নয়। জামাত সহ ৮ দল বা জামাত ইসলামী তাদের যে নীতি নির্ধারণী ফোরাম, যারা এই সংস্কার কার্যক্রমে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তারা যখন বসবেন আমাদের বিশ্বাস কোনো রাজনৈতিক দলেরই আর আপত্তি থাকবে না। এবং একই সঙ্গে এই বিশ্বাসের মূল কারণটা বলি, একই সঙ্গে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই মিলে যেভাবে জুলাইকে সম্ভব করেছে, গণ অভ্যুত্থান সম্ভব করেছে, রাজনৈতিক দলগুলি ক্ষুদ্র কিছু স্বার্থ, ছোট ছোট কিছু মতের বিভেদের কারণে মানুষের এই ঐক্যকে অসম্মান করবে না বলে আমরা বিশ্বাস করি। জি, আমাদেরকে নিশ্চিতভাবেই, যেটার কোনো বিকল্প আমাদের সামনে নেই, নিশ্চিতভাবেই আমাদেরকে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বিশ্বাস করি এই জাতীয় নির্বাচনে যাওয়া সরকারের জন্য গুরুত্বপূর্ণ এবং পলিটিক্যাল পার্টিগুলির জন্য গুরুত্বপূর্ণ, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো পদক্ষেপ বা এমন কোনো কর্মসূচি কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না যা এই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। জি, সেজন্য আমরা আশা করি যে হয়তো আগামী ২-১ দিনের মধ্যে সবগুলি রাজনৈতিক কোয়ার্টার থেকে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স তারা তাদের আরও বিশদ বিশ্লেষণের মধ্য দিয়ে কনক্রিট একটা অপিনিয়ন দিবেন এবং সবাই আগামী নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেবেন। জি, একটু অতিথিদের যদি যুক্ত করে নেই। সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির; ইমরান ইমন, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ এনসিপি; এবং সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ইমরান ইমন, আপনার কাছে একটু জানি যে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন। আপনাদের চাওয়া ছিল এটি প্রধান উপদেষ্টা জারি করেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই রাষ্ট্রপতির উপরে আস্থা রেখেছেন। আপনারা সেই জায়গা থেকে কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? আসলে প্রতিক্রিয়ার ব্যাপারটা যদি বলেন, আমরা এই প্রধান উপদেষ্টার আজকের ভাষণের পরে আমরা দলীয়ভাবে এটার প্রতিক্রিয়া দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা করে আমরা এটার অফিসিয়াল প্রতিক্রিয়া জানাবো। তবে একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে বলতে চাই, আমরা ইতিপূর্বে যে কথাটা বলেছি বা দেশের মানুষের কাছে, আসলে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার ঘোষণার যে পার্থক্যটা, এটা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই। কারণ আমরা মনে করছি যে এখানে রাষ্ট্রপতি যিনি আছেন, ওনাকে আমরা যদি সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে রাখা হলেও আসলে এইখানে আমরা এখন যে সরকার পরিচালিত হচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারটাকে আমরা আসলে বলতে হবে একভাবে কনস্টিটিউশনাল নর্মসের মধ্যে থেকে করছে, আবার কিছু এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস আছে। এই দুইয়ের সমন্বয়ে আমরা যে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে, এই বাস্তবতাটা অনেক সময় আমরা ভুলে যাই। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে আমরা যে এস্টাবলিশমেন্টটা ছিল বা আমাদের যে সেটেলমেন্ট ছিল, এই সেটেলমেন্টটা কিন্তু ডিস্ট্রয়েড হয়ে গেছে। সো আমাদের একটা নতুন সেটেলমেন্ট আসার আগ পর্যন্ত আমাদের এই কনস্টিটিউশনের ভেতরে এবং কনস্টিটিউশনের বাইরে বোথ ওয়েতে বাংলাদেশকে যেতে হচ্ছে। এখন
এই বিতর্ক আছে, আমরা খুব ক্লিয়ারলি বলেছিলাম যে এই গণ অভ্যুত্থানের যেই পিপুলস উইল, এই পিপুলস উইলসের আসলে প্রপার রিপ্রেজেন্টেটিভ যদি বলি, আমরা এই পিপুলস উইলকে অ্যাকোমোডেট করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টার কাছে। তো আমরা এই জন্য দাবিটা খুবই স্পষ্টভাবে বলেছিলাম যে গণভোট আসলে বাস্তবায়িত করবে জনগণের সেই আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাটা আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনমনে জাগ্রত হয়েছে এবং জি জনগণ যেটার বাস্তবায়ন চাই। জি তো জনগণের প্রতিনিধি হিসাবে এই সময়ে সঠিক আপনার এই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আসলে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে এই আদেশটা আশা আশা করেছিলাম। করেছিলেন। তো আমরা আপনার কাছে ফিরবো। দলীয়ভাবে আমাদের অবস্থানটা আমরা ক্লিয়ার করব অবশ্যই। জি, সালাউদ্দিন আইয়ুবী, মানে বিএনপি তার জায়গা থেকে ছাড় দিয়েছে, বিশেষ করে উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের অনুপাত, এটা কার্যত বিএনপি মেনে নিয়েছে বলে ধরে নেওয়া যায়। কারণ ধন্যবাদ যেহেতু দিয়েছে, ধন্যবাদ জানিয়েছে বিএনপি কিছুক্ষণ আগে তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলাপ আলোচনা করার পরে ধরে নেওয়া যায় যে বিএনপি তার জায়গা থেকে অনেক ক্ষেত্রেই সরে এসেছে। কিন্তু আপনার দল এবং তার সমমনারা এখন পর্যন্ত কর্মসূচিতে অনড় আছেন কেন? ধন্যবাদ আপনাকে। একই সাথে একাত্তরের সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে দীর্ঘ লড়াই সংগ্রামের পর 3টা প্রতিশ্রুতি নিয়ে মূলত বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। তার মধ্যে অন্যতম ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের বিষয়টি নিয়েই মূলত আমার দল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সমমনা 8টি দল খুব অনড় অবস্থানে আছে। কারণ সংস্কার বিষয়টি বাংলাদেশের সংস্কৃতিতে আছে যে না, এখনো আপনার দল এখনো বলছে যে নির্বাচনের দিন গণভোট এটা পুনর্বিবেচনার দাবি করছে তারা। সেদিকে আসছি সেই আলোচনা আসছি। এই জন্য একটু বলছি যে সংস্কারের বিষয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং 8টি দল অনড় অবস্থানে আছে। তার কারণ হলো সংস্কারটি হলো বাংলাদেশের মৌলিক পরিবর্তনের রূপরেখা নির্ধারণ করবে। আগামী বাংলাদেশ আসলে কোথায় যাবে, কোন পজিশনে দাঁড়াবে, সেটা নির্ভর করবে এই সংস্কারের উপর, এবং সংস্কারের উপর নির্ভর করবে আগামী নির্বাচন। আগামী নির্বাচনটা কোন অবস্থানে আসবে সেটাকে সংস্কারকে যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সংস্কারকে আমি বলবো এক ধরনের পূর্ণাঙ্গতায় পৌঁছার জন্য গণভোটটা অত্যন্ত জরুরি, যেটা জুলাই সনদকে আনুষ্ঠানিক মানে আমি আপনার কাছে ফিরবো, আমি একটা বিরতিতে যাব, বিরতির আগে ফিরবো। তার আগে আমি একটু সাইফুল হকের মন্তব্য ছোট্ট করে একটু জেনে নিতে চাই, সবার কাছ থেকেই যেহেতু ছোট ছোট করে জানছি। সাইফুল হক, মানে আপনারা কিভাবে দেখছেন বিএনপির সঙ্গে সমমনা দল হিসেবে আপনারা যুগপৎ আন্দোলন করেছেন দীর্ঘদিন, এখনো এক ধরনের মানে সংযোগের মধ্যে আছেন আপনারা, সেই জায়গায় মানে কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? আলাদা প্রতিক্রিয়া দেখাচ্ছেন নাকি আপনার দলের পক্ষ থেকে দেখাবেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন আলোচক বৃন্দ আর দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রাথমিক একটা প্রতিক্রিয়া আজকে গেছে। আমরা আগামীকাল আমাদের রাজনৈতিক পরিষদের মিটিং হবে, সেখান থেকে আশা করি আমরা পূর্ণাঙ্গ আমাদের বক্তব্য জানাতে পারবো। প্রাথমিক প্রতিক্রিয়া যেটা আমরা বলেছি, দেশের জুলাই সনদের তার যে বাস্তবায়ন বা তার যে একটা আইনি একটা কাঠামো দেবার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে এটা রাজনৈতিক সংকট যেটা তৈরি হয়েছিল, যেটা আমাদের জাতীয় নির্বাচনকেও বলতে পারেন একটা বড় ধরনের হুমকির মধ্যে যেটা নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আজকে প্রধান উপদেষ্টার তার এই জুলাই সনদ সম্পর্কিত সরকারের যে আদেশ, যেটা রাষ্ট্রপতির নামে যেটা জারি করা হয়েছে, মনে হয় যে সংকট উত্তরণে একটা প্রচেষ্টা এই আদেশের মধ্য দিয়ে এটা লক্ষ্য করা যায়। বিভিন্ন পক্ষের তাদের যে বক্তব্য, তাদের যে অবস্থান, তাদের যে রাজনৈতিক দাবি চেষ্টা করা হয়েছে তার মধ্যে একটা সমন্বয় সাধন করবার জন্য, এবং সে অর্থে আগামী ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুতে জাতীয় নির্বাচনের দিন গণভোটের যে সিদ্ধান্তের কথা অথবা তারা যে পদক্ষেপ যেটা নিয়েছেন, তো সেটা তো একটা অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের বিপুল অংশকে তাদের দাবিটাও মোটামুটি এরকম ছিল বলা চলে। কিন্তু এটা নিয়ে সংকট যেটা তৈরি হয়েছে, এটা আমি জুলাই সনদ, কিন্তু এটা দুটো একটা সাংবিধানিক ভাবে গুরুতর প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। সেটা হলো যে সংবিধান সংশোধন নিয়ে
একটা অন্তর্বর্তী সরকার, সরকারের পক্ষে রাষ্ট্রপতি সংবিধান সংশোধন নিয়ে এ ধরনের কোনো আদেশ তিনি জারি করতে পারেন কিনা, জি এবং এটা তার ম্যান্ডেট, তার এখতিয়ারের মধ্যে এটা পড়ে কিনা। যদিও এই সরকার এটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিপরীত সমর্থনে সরকার গঠিত হয়েছে, কিন্তু একই সাথে সরকারকে একটা সাংবিধানিক কাঠামোতে গত 15 মাস এই সংবিধান ছুঁয়ে তারা কিন্তু শপথ নিয়েছেন, তারা দেশ পরিচালনা করছেন। এবং এটা ভবিষ্যতের জন্য একটা নজির হয়ে থাকলো কিনা যে ভবিষ্যতে সংবিধান কোনো একটা পট পরিবর্তনের মুখে হয়তো আর জনগণের নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজন নাও হতে পারে, জি সরকার ইচ্ছা করলে রাষ্ট্রপতিকে দিয়ে এটা আদেশ জারির মধ্য দিয়ে করতে পারে। ইত্যাকার নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। এর বাইরেও আরো খুব গুরুত্বপূর্ণ বিষয় গণভোটের প্রশ্নে আপনি যে 4টা বিষয় যেটা উত্থাপন করা হয়েছে, 4টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টা বিষয় উত্থাপন করে এখানে আপনি একটাতে আপনাকে উত্তর দিতে হবে জি হ্যাঁ বা না তে। তো হ্যাঁ এখন সাইফুল ভাই, এটা নিয়ে আমি একটু বড় করে আলোচনার সুযোগ রেখেছি, কারণ এটা একটু আসলেই একটু ভিতরে যাওয়া দরকার। এটা আসলে কিভাবে এই উত্তরগুলো আমরা দিতে পারবো, বা একজন যদি 4টা প্রশ্নের 3টি প্রশ্নতে হ্যাঁ থাকেন, একটি প্রশ্নতে না থাকেন, তাহলে তিনি আসলে কি উত্তর দিবেন, এগুলো একটু এটা নিয়ে একটু আলাপ করবো। একটা বিরতির পরে বরং আসি। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় একটু কন্টিনিউ করতে চাই। এর মধ্যে যোগ দিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। মোহাম্মদ আব্দুস সালাম, আপনার প্রতিক্রিয়াটা একটু জানি। সংক্ষিপ্তভাবে ধন্যবাদ দিয়েছে বিএনপি মহাসচিব বলেছেন যে ভোটের দিন গণভোট ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমেই ভোটের জন্য ধন্যবাদ। মানে বিস্তারিত কিছু বিএনপি যে জায়গাগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, নানান ইস্যু নিয়ে বিএনপি কথা বলছিল এতদিন, সেই বিষয়গুলো তাহলে কি ধরে নেওয়া যায় যে কার্যত সবই মেনে নিয়েছে বিএনপি? আপনাকে ধন্যবাদ। আমরা এই যে আজকে যে একই দিনে গণভোট হবে, ভোট আর গণভোট, এই বিষয়টা যদি আরো আগেই ঘোষণা দেওয়া হইতো, তাহলে তার আজকে একটা পরিস্থিতি নিয়ে যে জটিলতা সৃষ্টি করেছে কয়েকটি দল, এই পরিস্থিতির শিকার হওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ যখন একটা জুলাই সনদে আমরা যে স্বাক্ষর করেছি, আমাদের বারবার সে একটাই কথা যে জুলাই সনদে যা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এর বাইরে যদি এটাকে টুইস্ট করা হয়, কোনোটা বাদ দেওয়া হয় বা কোনো কিছু নতুন সংযোজন করা হয়, সেটার দায়িত্ব আমাদের না। এই কথাটা তো এইটা। এবং যখন প্রায় 9 মাস যখন আলোচনা হলো, আলোচনার পরে যখন একটা সিদ্ধান্ত হলো, যতটুকু আমরা এগ্রি করেছি, যতটুকু এগ্রি করি নাই, যতটুকু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেইটুকু হুবহু জনগণের সামনে তুলে ধরাটাই ছিল আজকের এদের কাজ। কিন্তু সেখানে তো কিছুটা ব্যর্থ হয়েছে, এবং হওয়ার কারণে কিন্তু, এবং সেই সময় যদি সাথে সাথে এই সিদ্ধান্তটা দিয়ে দিত যে একই দিনে ভোট আর গণভোট হবে, তাহলে কিন্তু আজকের এই জটিলতাটা সৃষ্টি হতো না যতটুকু আজকে হয়েছে। জি, ফয়েজ আহমদ, একটা বিষয় বলছিলেন সাইফুল হক, আমি সেই আলোচনাটার জন্য একটু বিরতির পরে একটু সময় রেখেছি, কারণ এটা একটু পরিষ্কার হওয়া দরকার। 4টি প্রশ্নের মধ্যে আবার প্রায় 48টি প্রশ্নের ভিতরে প্রশ্ন, উত্তর 4টি, বা আমি যদি ধরে নেই 48টি, তার জন্য হ্যাঁ বা না দুটো উত্তর। কিভাবে দেব আমি? প্রথম কথা হচ্ছে যে 4টি প্রস্তাব, সেটা আজকেই জাতির সামনে উন্মুক্ত হয়ে গেছে প্রশ্নগুলি। তার মানে আপনি যে পরীক্ষা দিতে চাচ্ছেন, সে পরীক্ষার প্রশ্ন অলরেডি লিকড। আপনি জেনে শুনে বুঝে আপনার সিদ্ধান্ত নেবেন। সুতরাং এই জায়গায় আপনি এই যে গণভোটের কনসেপ্টটাই কিন্তু বিষয়টা এরকম। গণভোটে একটা সিঙ্গেল ভোটের মধ্যে দিয়ে পুরো সংবিধান গণভোটে যায়। সেক্ষেত্রে কি আপনি পুরো সংবিধানের সবগুলি ধারা পড়ে তারপরে ওখানে গিয়ে দেখে আপনি হানাকে দিবেন? তা না। সুতরাং মানুষের সামনে উন্মুক্ত করা চ্যালেঞ্জ হচ্ছে এটা আমরা মানুষের কাছে কতটা পপুলার করে তুলতে পারি, প্রশ্নগুলি কতটা মানুষকে অ্যাওয়ার করে তুলতে পারি। সেজন্য সরকার নানানমুখী উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, কিভাবে মানুষকে এই বিষয়গুলিতে সচেতন করা যায়। মুদ্রা কথা মোটা লাইনে যদি বলি, তাহলে দেখুন আপনার কাছে পরিষ্কার হয় কিনা আমি বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলি
নিজেরা বসে ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রে আর কখনোই যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে, ফ্যাসিবাদের উত্থান ঘটতে না পারে, তার পথ বন্ধ করতে সংবিধানের বেশ কিছু সংস্কার প্রয়োজন। এই ফ্যাসিবাদ বন্ধে আপনি সম্মত কিনা? ফ্যাসিবাদ বন্ধের যেই পদক্ষেপ, উদ্যোগ রাজনৈতিক দলগুলি নিজেরা বসে নিয়েছেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, সেটাতে আপনি সম্মত কিনা? যদি আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকেন, এই দেশে আর ফ্যাসিবাদী জেগে না উঠুক সেটা চান, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আপনি যদি চান যে ওই ব্যবস্থা থেকেই যাক, আমি বলছি ওই ব্যবস্থা থেকেই যাক, পুরনো সিস্টেমেই বাংলাদেশ চলুক, তাহলে আপনি না ভোট দিবেন, পরিষ্কার। অর্থাৎ আমি আপনাকে আমার মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি এই জায়গাটা। মুদ্রা কথা এই যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল যে একসঙ্গে বসে বসে দিনের পর দিন, মাসের পর মাস এত শ্রম, এত মেধা এখানে দিয়েছেন, এর একটাই কারণ যে ফ্যাসিবাদী সিস্টেমটাকে আমরা, দেখুন আপনি অভ্যুত্থানের সময় যে ফ্যাসিবাদের বিলোপ, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠেছিল, তাই না? এক দফার মধ্যে এটা এসেছিল। সুতরাং এই ফ্যাসিবাদের বিলোপটা কি? আমরা 10 জন একসঙ্গে দাঁড়িয়ে ঘোষণা দিলাম ফ্যাসিবাদের বিলোপ হইল, তার মধ্যে দিয়ে তো হয় না। তার মানে সিস্টেম, আমাদের সিস্টেমই তো একটা অটোক্রেট তৈরি করেছে। সিস্টেমে তো এক এক দল এক এক রকম ভাবে ভাবছে যে মানে তাদের মত এইভাবে হলে তারা মনে করে যে ফ্যাসিবাদের মানে ফিরে আসবে। দেখুন এইটা আমরা অনেক জটিল করে ভাবি। গত কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এক এক দল, আপনি পুরো জুলাই সনদের গো থ্রু দা জুলাই সনদ, আপনি দেখবেন যে আমাদের দলগুলোর মধ্যে বিরোধ খুব সামান্যই, খুব সামান্য। এখন আপনি এটা একসঙ্গে প্রত্যাশা করতে পারেন না সবগুলি দল একসঙ্গে সবকিছুতে একমত হয়ে যাবে। আর সামান্য যতটুকু বিরোধ, এই বিরোধটুকুতে কাউকে কিছুটা ছাড় দিতে হবে, কাউকে কিছুটা গ্রহণ করতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা বিষয় বলি, ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই বিষয়ে 32টি রাজনৈতিক দল এবং জোট যারা দিনের পর দিন 9 মাস ধরে ঐকমত্য কমিশনে বসে সবাই একমত, সংস্কার প্রক্রিয়ায় অংশ নেন, তারা প্রত্যেকেই একমত। তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কি কায়দায় গঠন হবে, তাই নিয়ে সেখানে ওই সবাই মিলে 4টি প্রস্তাব এনেছেন। প্রস্তাব 1 সব দল একমত, প্রস্তাব 2 সব দল একমত, প্রস্তাব 3 সব দল একমত, শুধু বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, প্রস্তাব 4 সব দল একমত। তাহলে আপনি পার্টিকুলারলি এই প্রশ্নটাই দেখুন এখানে কত পার্সেন্ট একমত? 99.99% একমত। আর সামান্য একটু একমত নয়, এই সামান্য একটু একমতের জন্য পুরো জিনিসটা আটকে যেতে পারে না। এবং এই সামান্য একটুর বিষয়ে কি সুরাহা হবে সেটার জন্যই কিন্তু আপনার পরবর্তী সংসদকে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই সংবিধান সংস্কার পরিষদে আপনি খেয়াল করুন, যেই দল সাধারণ সংসদে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে নরমাল যেই আমাদের আইনসভা সেখানকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই একই দলই তো সংবিধান সংস্কার পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাবে। সুতরাং ওনাদের যদি পার্টিকুলার কোনো বিষয় সেখানে উত্থাপন করার মতো থাকে, সেটা নিয়ে ওনারা আলাপ করে সিদ্ধান্ত নেবেন। ওই ফোরামটাই তো সংবিধান সংস্কারের জন্য হচ্ছে। এমনটা না যে গণভোটের মধ্য দিয়ে সব চূড়ান্ত হয়ে যাচ্ছে, তা তো নয়। আদারওয়াইজ তো আমার ওই 180 দিনের বিধানই রাখা লাগতো না, প্রয়োজন হতো না। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলির এম্পাওয়ারমেন্টের যেই জায়গাটা, তাদের আপত্তি অনাপত্তির যেই জায়গাটা, আমি বলবো যে এই পার্টিগুলি যদি প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সেটাকেও যদি পুরোটা ভালো করে শুনেন, খেয়াল করবেন যে উপদেষ্টা পরিষদ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ আজকে জারি করেছে, সেই আদেশের বিষয়েও কিন্তু বলা হয়েছে রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে যে দলিলের স্বাক্ষর করেছেন, সেই দলিলের আলোকেই, সেই দলিলকে মূল প্রতিপাদ্য ধরে এই ঘোষণা, এই সনদ আদেশ প্রস্তুত করা হলো বা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল। সুতরাং এটা নিয়ে আমরা যে অর্থে পলিটিক্যাল পার্টিগুলিকে একটা থেকে একটার অনেক দূরত্বে দেখি, এই শুধুমাত্র মাঠের বয়ানের বক্তব্যের কারণে, আসলে বাস্তবতা তা নয়, দূরত্ব খুব সামান্যই। জি, সাইফুল হক যে প্রসঙ্গ সেই সময় আনতে চেয়েছিলেন এবং ফয়েজ আহমদের যে এখনকার যে স্টেটমেন্ট, সেটা মিলিয়ে আসলে আপনি কি দেখেন, কোন জায়গায় আসলে একটু অন্যরকম মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা সরকার এটা নিয়ে তো অনেক ভাবনা চিন্তা করেছেন, আমরা রাজনৈতিক দলগুলো অনেক মাস ধরে আলাপ আলোচনা করেছি, আমরা বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা করেছি। এরপরে গণভোটের যে প্রশ্নটা যেভাবে আপনি দিলেন, এটা 4টা অংশ, 4টা বিষয়কে আলাদা আলাদা করে 4টে ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু উত্তরটা 4টে ভাগে পরস্পর সম্পর্কিত, কিন্তু আলাদা আলাদা বিষয়। উত্তরটা আপনাকে হ্যাঁ বা নাতে বলতে হবে, একবারে বলতে হবে।
সমস্যাটা হতে পারে কোনো ভোটারের না, তিনি দুটোতে একমত হতে পারেন, দুটোতে তার দ্বিমত থাকতে পারে, তিনি তিনটাতে একমত হতে পারেন, একটাতে তার দ্বিমত থাকতে পারে, অথবা ধরুন বিপরীতটাও সেটা হতে পারে। সেক্ষেত্রে যখন আপনাকে একটা শব্দে হ্যাঁ বা নাতে উত্তরটা দিতে হবে, তখন এটা যথেষ্ট জটিল একটা প্রক্রিয়া। এটা হচ্ছে একটা বিষয়। ফলে এটা জটিল প্রক্রিয়া, কিন্তু খানিকটা ঝুঁকিপূর্ণ, কিন্তু কোনোটাই ত্রুটি একেবারে মুক্ত না। আমি যদি মানে একটু ঝুঁকিপূর্ণ কেন সাইফুল ভাই? আচ্ছা, ঝুঁকিপূর্ণ হচ্ছে যে আপনি আমি যদি পিয়ারের প্রশ্নটা যদি বলি, এক এক করে বলি, প্রথম যেগুলো আমরা সবাই মিলে একমত, সেটা নিয়ে তো নিশ্চয়ই মানুষের সম্মতি থাকবে, সবাই নিশ্চয়ই যারা আমরা সনদে স্বাক্ষর করেছি একমত হব। পিয়ারের ব্যাপারটা বিএনপি সহ তার ঘনিষ্ঠ মিত্ররা যারা এই ব্যাপারে উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতে যারা রাজি নন, সেখানে পিয়ারটাকে যেভাবে হাজির করা হয়েছে, তাদের তো সেখানে সম্মতি পাওয়াটা সেখানে কঠিন। এই প্রশ্নের তারা কিভাবে উত্তর তারা সেখানে দেবেন, কারণ তাদের তো স্পষ্টতই তারা সনদে স্বাক্ষর করেছেন এই তাদের নোট অফ ডিসেন্ট সহ, যে উচ্চকক্ষটার ব্যাপারে তাদের আপত্তি আছে, ভিন্ন মত আছে। তারা এটা হয়তো পরবর্তীতে পার্লামেন্টে তারা পুনর্বিবেচনা করবেন কিনা সেটা পরবর্তী পার্লামেন্টের বিষয়। 3 নম্বরে হচ্ছে যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, ইলেকশন কমিশন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রশ্ন, সেখানে আমি মনে আমরা ঐক্যের প্রায় আমরা কাছাকাছি আছি। কিছু প্রশ্নে কিছুটা দ্বিমত আছে, তো সেই জায়গাটা আমি মনে করি সেখানেও যদি কেউ ভিন্নমত পোষণ করতে চান, বিএনপি সুস্পষ্ট ভাবে, বিএনপি অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগটা আমরা যেভাবে যে প্রক্রিয়া নিয়োগটা চেয়েছি, বিএনপি সেখানে আপত্তি অথবা নোট অফ ডিসেন্ট আছে। সেই প্রশ্নটা বিএনপির সমর্থকরা, ভোটাররা, তারা হাস্যচক তারা ভোট দেবেন কিনা, এটা একটা প্রশ্ন পার্টিকুলার 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, এটা আমি মনে করি সরকার বুদ্ধিমত্তার সাথে এই কাজটা করেছেন, যে যেসব ব্যাপারগুলো একেবারেই নোট অফ ডিসেন্ট আছে, সেটা জুলাই সনদে যেভাবে এটা সমাধানের কথা বলা হয়েছে, সে ব্যাপারে আপনি সম্মত আছেন কি আপনি নেই। আমার মনে হয় যে সে ব্যাপারে মানুষের সম্মতি জানাতে হাস্যচক বলতে আমার মনে হয় যে কোনো সংকট হবার কথা না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখন আমি যদি বলি, ধরুন ওই যে বলে না যে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তখন আপনি এখানে একটু আগে আমাদের ফয়েজ সাহেব যেটা বললেন, আমরা 180 দিন যে সময়টা পাওয়া যাবে আর সংসদ, তখন এটার অনেকগুলো লুপহোলস নিয়ে আলোচনা হবে। তো সেখানে এটা নিয়ে যদি আপনার যদি আমরা সংকট তৈরি করতে চাইলে অনেকগুলো সংকটের জায়গা আছে, সুযোগ আছে। আর যদি বুঝি যে আমাদের একটা গণতান্ত্রিক, কিন্তু যদি সাইফুল ভাই হ্যাঁ যদি জিতে যায়, হ্যাঁ জিতে গেলে তো তখন ওটার একটা বাধ্যবাধকতা থাকবে কিনা? না না না, আমি একটু এ ব্যাপারে দ্বিমত করছি। হ্যাঁ যদি জিতে যায়, তখন একটা মোরাল একটা অব্লিগেশন কাজ করবে, যে মানুষ তো এসব ব্যাপারে আপনাকে এক ধরনের মানুষ কথাটা বলেছে। আমি পুরোটাকে একটা প্রক্রিয়া হিসেবে ধরি। একটু মনোযোগ দেন, যখন আমরা জুলাই সনদ স্বাক্ষর করি, এটা একটা প্রক্রিয়া। সরকার যখন একটা আজকে ধরুন আদেশ নিয়ে আমাদের ভিন্নমত থাকলেও, যে রাষ্ট্রপতি সাংবিধানিক বিষয়ে আদেশ দিতে পারেন কিনা, তারপরে যদি এটা আদেশ দিয়েছেন, এটাও একটা প্রক্রিয়া। যখন আমি গণভোটে যাচ্ছি, এটাও একটা প্রক্রিয়া। যখন পার্লামেন্টে মানুষ সরাসরি তার প্রতিনিধি নির্বাচন করছেন, পার্লামেন্ট যখন রিকনস্টিটিউট হচ্ছে, তখন পার্লামেন্টের প্রত্যেকটা বিষয় আলাদা করে এটা বিল আকারে এটা উত্থাপিত হবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, যাচাই বাছাই হবে। এরপরে যখন এটা সংখ্যা গরিষ্ঠের, এখানে অবশ্য যখন এটা যদি যেহেতু এটা সংবিধান সংশোধন পরিষদ হিসাবে প্রথম এই 180 দিন এটা কাজ করবে, সুতরাং এখানে সিম্পল মেজরিটিতে এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। এখানে প্রবাবলি 2/3 প্রয়োজন হবে না। সেটা একটা সুবিধাজনক জায়গার ভেতরে আমরা হয়তো আছি। সেই জায়গা থেকে তার মানে তখন এটা আলোচনা, তখন একটা বিল আকারে হয়ে তখন এটা আইনে পরিণত হবে। তাহলে এটা একটা লম্বা একটা কিন্তু প্রক্রিয়ার বিষয় আছে। আমি কথা বলতে চাই, এখানে দুর্বলতা আছে, লুপহোলস আছে, কিছু স্ববিরোধিতা আছে। ভোটারদের জন্য বড় দাগের আসলে সিদ্ধান্ত নিতে হবে। ভোটাররা প্রত্যেকটা বিষয় যদি আলাদা আলাদা করে যদি আনা করতে চান, তাহলে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া আসতে পারে। কোনো কারণে যদি জয়যুক্ত হয়, তাহলে কিন্তু আমার জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, আমার অর্জন,
আমার আদেশ সবকিছু কিন্তু উল্টে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকবে। জি এটা হলো এটার একটা বড় রাজনৈতিক ঝুঁকিটা কিন্তু অনেক বড়। জি আজকে খুব বড় মনে না হলেও যদি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, ভোটারদের পতিতা যারা আছেন, যারা আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের জুলাই অর্জনের বিরুদ্ধে যারা আছেন, তারা এবং বাকি যাদের প্রশ্নে আপত্তি আছেন, ফিল্ড লেভেলে ভোটগুলো যদি একসাথে দাঁড়িয়ে যায় এবং না যদি সেখানে সংখ্যা যদি বেশি হয়, এটা আমাদের জন্য খুব বড় ধরনের বিপর্যয় হবে একটা, আমরা কিন্তু পড়বো। জি এটাকে একটা বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। জি জি এই জন্য সম্ভবত সরকারের সামনে হয়তো তারা তো এর চেয়ে কোনো ভালো বিকল্প হয়তো আর পাননি। জি সালাউদ্দিন আইয়ুবী, আপনি মানে ঝুঁকিটা দেখেন কিনা? আমি বলবো আমিও একমত, তবে সেক্ষেত্রে সরকার তার নিজের সেফটিটা কনফার্ম করছে, দেশের স্বার্থটাকে প্রায়োরিটি দিতে পারেনি, এক বাক্যে যদি বলি। মানে সরকারের কি সেফটি, এটা কেন মনে হলো আপনার কাছে আইয়ুবী ভাই? আমি একটু জানতে চাই সরকার তার নিজের সেফটি কিভাবে কনফার্ম হলো, এই বিষয়টা একটু জানতে চাই। আর জাতির স্বার্থটা দেখতে পারেনি সেটা কিভাবে, সেটা একটু জানতে চাই। আমি একটু বলছি, সেটা হলো যে দেখেন, গত 13ই সেপ্টেম্বর 2024 সালে তিনি বর্তমান প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি ভাষণে বললেন যে বাংলাদেশের মানুষের 3টি প্রায়োরিটি, তার মধ্যে সংস্কার, এবং সংস্কারটা সেটা নির্বাচনের আগে হওয়াটাই বাঞ্ছনীয়। বেশ কয়েকটি পত্রিকায় সম্পাদকীয়তে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়াটা পূর্ণাঙ্গ হবে, এটাই জনতার, এটাই সাধারণ জনগণের, এটা দেশের মানুষের স্বার্থ ছিল। এই স্বার্থ আসলে বিকিয়ে দেওয়া হয়েছে এখানে। যদি গণভোটটা আগে না হয়, সংস্কার প্রক্রিয়াটা পূর্ণাঙ্গতা পেল না। এটাই তো সংস্কার। মানে কতগুলো সংবিধান, আইয়ুবী ভাই আমি আপনাকে একটু বলতে চাই, আমার ধারণা সংস্কার প্রক্রিয়া বা সংস্কার কনসেপ্ট বিষয়ে আপনি পরিষ্কার নয়। আর আমার আরো একটু ধারণা যে ইতিমধ্যে কি কি সংস্কার সাধিত হয়েছে সেই বিষয়ে আপনি অবগত নয়। নিঃসন্দেহে আপনি এভাবে বলতে পারেন না। আমি বেশ কয়েকবার ওই সংস্কার ইস্যুগুলো নিয়ে কথা পড়াশোনা করেছি, জেনেছি। আজকের বক্তব্যটা শেষ হয়ে যাওয়ার মতো জিনিস নয় ভাই। সংস্কার নিঃসন্দেহে সংস্কার শেষ হয়ে যাওয়ার কিছু নয়, কিন্তু যে ইস্যুগুলো নিয়ে সেটেল হওয়া দরকার সেগুলোর সাথে অনেক কিছুর সাথেই গণভোট জড়িত। গণভোটটাকে যখন পিছিয়ে নেওয়া হয়েছে, জাতীয় নির্বাচনের দিনে দেওয়া হয়েছে, তখন এই সবগুলোই একই সাথে মানে দেশের স্বার্থের সাথে মানে আমি বলবো এক ধরনের ইয়ে করা হয়েছে। এটা খুবই পলিটিক্যাল রেটরিক হয়ে গেল না, মানে শুধু খুবই পলিটিক্যাল স্টেটমেন্ট আর কি। হ্যাঁ, না না না, পলিটিক্যাল স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট বলতেই পারেন আপনি স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবেই। আপনারা দেখেছেন আমাদের 8 দল একসাথে বসে এটা থেকে ই করেছে, ধন্যবাদ জানিয়েছে সরকারকে। কিন্তু এই গণভোটের ইস্যুটাতে গিয়ে সরকার যেভাবে পিস্টান দিয়েছে, তাতে স্পষ্ট যে সরকার এখানে নিজের এক্সিটটাকেই প্রায়োরিটি দিয়েছে মূলত আর কি। মানে সেই জায়গাটা কেন বলছেন আপনি? মানে সরকারের এক্সিটটা, মানে এই প্রশ্নটা কেন? হ্যাঁ, এই গণভোটের সাথে তো আমি বলছি যে গণভোটের সাথে গণভোট আপনাদের দাবি অনুযায়ী যদি আগে হতো তাহলে কি সরকারের এক্সিট নিশ্চিত হতো না? এরকম কিছু কি এক্সিট নিশ্চিত হতো বলতে তখন তো একটা পক্ষের রোষানলের মধ্যে পড়বে বলে সরকার মনে করছে। এখন আপনাদের রোষানলে কেন পড়তে পারে না বলে সরকার মনে করবে? আপনাদেরকে দুর্বল মনে করে? দুর্বল মনে করার কিছু নাই। দল হিসেবে জামাত ইসলামী কম্প্রোমাইজিং, জামাত ইসলামী দেশের স্বার্থে নিজের দলকে কম্প্রোমাইজের জায়গায় নিয়ে যেতে পারে। 8টা দল আমরা মনে করি সবাই দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে নিজেকে কম্প্রোমাইজ করবে। সেটা হয়তো প্রধান উপদেষ্টার চিন্তায় এসেছে। অন্যদেরকে কম্প্রোমাইজ করে উনি ওনার মতো করে বিবেচনা নিতে পারেনি, সে কারণে তাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে ওই গণভোটটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু আপনাদের স্বার্থ তো মানে আপনারা কয়েকটি দল ছাড়া, সালাউদ্দিন আইয়ুবী, দ্বিতীয় বিষয় হলো সালাউদ্দিন আইয়ুবী, আপনারা কয়েকটি দল ছাড়া তো এই যে উচ্চকক্ষে যে প্রাপ্ত ভোটের অনুপাত, এখানে তো বিএনপি এবং তার সমমনা অনেকগুলো দলের তো একটা কড়া আপত্তি ছিল, এখনো সে আপত্তি আছে। সেখানেও তো সরকার আপনাদের কথা মেনে নিয়েছে। হ্যাঁ, বেশ কিছু বিষয়ে ইতিমধ্যেই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে, এই বিষয়ে সরকারের সিদ্ধান্তগুলোকে স্বাগত জানানো হয়েছে। এইগুলো তো অস্বীকার করা, সব মানলে স্বাগত জানাবেন, আর কিছু না মানে ছাড় দেওয়ার মানসিকতা। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটাই ছিল যে আপনারা কিন্তু ছাড় দিচ্ছেন না কিছু, অথচ বিএনপি বা তার সমমনা অন্যান্য দল, এমনকি এনসিপি পর্যন্ত তার অবস্থান থেকে অনেক সরে এসেছে বলে কার্যত মনে হচ্ছে।
নিম্নকক্ষ উচ্চকক্ষ দুটোতেই পিয়ারের দাবি ছিল জামাত ইসলামের। সেই জায়গা থেকে জামাত ইসলামী উচ্চকক্ষে পিয়ারের বিষয়ে মোটামুটি আজকের প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্পষ্ট হয়েছে কিছুটা। না, কিন্তু আপনারা তো আপনাদের দাবি এখনো ছাড়েননি, আপনারা তো অবস্থান করবেন বলে বলছেন। হ্যাঁ, দাবি তো থাকবেই, খুব স্বাভাবিকভাবে দাবি থাকবে। দাবি আদায় করাটাই জামাত ইসলামী না, শুধু বাংলাদেশের মেজরিটি পার্টিগুলো মনে করে যে এটা জনতার দাবি, কিন্তু বিএনপি তো দাবি ছেড়ে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, জনগণের সাথে হিসেবে করছি। আর কিছু কনফিউজিং ইস্যু তৈরি হবে এখানে। কিছুক্ষণ আগেই সম্মানিত আলোচক যেটা বলছিলেন যে প্রশ্নগুলোর প্রেক্ষিতে ভোট দেওয়াটা একজন ব্যক্তির জন্য, আমি নিজেই প্রশ্ন মানে চিন্তা করে একটা কনফিউশনে পড়ে গেছে যে আসলে এইটাতে আমি একমত, এটাতে দ্বিমত, এরকম একটা পজিশন। তাহলে আপনি কি ভোট দেবেন? আপনি তো মানে হ্যাঁ দিবেন না দিবেন? হ্যাঁ, মানে হ্যাঁ ভোট তো দিতেই হবে খুব স্বাভাবিকভাবেই, কিন্তু আপনার তো কনফিউশন আছে। আইয়ুবী ভাই, আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি ভাইজান, এই যে আপনি ধরেন হ্যাঁ ভোট তো দিতেই হবে এটা যে মনে করছেন, এই মনে করাটা মানে আপনার উপরে চাপিয়ে দেয়া নয়, বরঞ্চ আপনি নিজের মধ্যে একটা ফিল পাচ্ছেন যে হ্যাঁ ভোট দেওয়ার মধ্য দিয়ে আমি ফেসিবাদের যে পথ এখানে সাংবিধানিকভাবে বা কাঠামোগতভাবে তৈরি হয়ে আছে সেটাকে বন্ধ করার পক্ষে ভোট দিব, এই বিবেচনা থেকেই তো। এর বাইরে যখন সংবিধান সংস্কারের মতো বিষয়, এটা খানিকটা জটিল হতেই পারে। তা আমরা তো কনসেপ্টের জায়গায় পরিষ্কার যে আমরা কিসের বিরুদ্ধে হ্যাঁ বলছি, কিসের পক্ষে হ্যাঁ বলছি, তাই না? ফয়েজ ভাই, তাহলে তো মানে সরকারও এখানে একটু চালাকি করলো কিনা আমার সঙ্গে, যে কিছু বিষয় আমার উপরে চাপিয়ে দিল। দেখুন, এটা একটা প্যাকেজ। আপনি ধরুন একটা মোবাইল ফোন কিনতে গেলেও আপনার সবগুলি ফিচার হয়তো একই সঙ্গে পছন্দ হবে না। আপনি যখন ম্যাক্সিমামটা আপনার পক্ষে যাবে দেখবেন তখনই ওটা আপনি কিনবেন। যখন দেখবেন ম্যাক্সিমামটা আপনার পক্ষে যাচ্ছে না সেটা আপনি কিনবেন না। এতটুকু স্যাক্রিফাইস গণভোটের ক্ষেত্রে করতে হয়। এখানে বিজ্ঞ পলিটিশিয়ানরা আছেন, গণভোট নিয়ে ওনাদের ধারণা আমার চেয়ে অনেক বেশি। আপনি প্রশ্ন করে দেখতে পারেন, সারা দুনিয়াতে গণভোট শত শত প্রশ্নে গণভোট হয়েছে। হ্যাঁ, স্কটল্যান্ডে পুরো সংবিধান 2 বার সংশোধন হয়েছে একটা সিঙ্গেল ভোটের মধ্য দিয়ে। তাহলে আপনি কি পুরো সংবিধান মানুষকে একমত হতে পারে সবকিছু? বাংলাদেশেও অনেকগুলি প্রশ্নে গণভোটের নজির রয়েছে। সুতরাং গণভোট ইটস এ প্যাকেজ। আপনি যদি এখন চিন্তা করেন এইভাবে যে সবকিছু আমার পছন্দ হতে হবে তারপরে আমি হ্যাঁ বলবো, আপনি মাপেন দুটোকে। যদি আপনার পাল্লাটা ভারী হয় হাতের দিকে হাত দেন। আসলে আপনি এই চিন্তা করছেন পছন্দের বিষয়টা এখানে দেখেন, যদি পিয়ার পদ্ধতির এই ইস্যুটা উচ্চ কক্ষে কনফার্ম হয়, যদি কোনো কারণে গণভোটে না আসে, তখন তো এই ইস্যুটা ওইখানে সেটেল করা কঠিন হবে, আর নতুন চিন্তা এখানে সংযোজন করাও কঠিন হবে। আগে যদি গণভোটটা হইতো, নতুন ইস্যু যুক্ত করে এটাকে ভিন্নভাবে সমাধান করা যাইতো। মানে আমি বুঝি নাই এটা একটু বুঝি নাই। উচ্চ কক্ষে যে ইস্যুটা গণভোটের মধ্যে 4টা প্রশ্নের মধ্যে এটা একটা, যে ইয়ে থাকবে এখানে। যদি ধরেন গণভোটের না আসলো, হ্যাঁ মানে পরাজিত হইলো, তখন কি হবে? তখন অনেক ইস্যুই দেখবেন রিসেটেলমেন্ট করতে হবে। নাগরিকদের প্রতি আপনি সম্মান দেখাবেন না? নাগরিকরা যদি, আমরা এখন পর্যন্ত সংস্কারের যে কথাটা বলি, এই সংস্কারের কথা বলার ক্ষেত্রে আমাদের সামনের সর্বোচ্চ যে জিনিসটা জুলাইয়ের অভ্যুত্থানে দেয়ালের লিখন, তাই তো? এর বাইরে সংস্কার এই দেশের মানুষ চায় কি চায় না এই পক্ষে তো কোনো গণভোট হয়নি। আপনারা যখন প্রসঙ্গক্রমে পলিটিশিয়ানরা বারবার জনগণকে রেফারেন্স করেন মানুষ সংস্কার চায়, তার আলোকেই তো এতটুকু পর্যন্ত সংস্কার। আসলেই মানুষ চায় কিনা সেটা তো মানুষের মধ্য দিয়ে আপনি বের করে নিয়ে আসতে হবে। জনগণ যদি নাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আমার আপনার কি করার থাকতে পারে? কিন্তু জনগণ সংস্কার চায়। এই ইস্যুগুলোতে জনগণের ক্যাম্পেইন নানান ইস্যুতে কি হইতে পারে, তবে এটা বাস্তব খুব স্বাভাবিকভাবেই যে গণভোটের যে রেজাল্ট আসবে সেটাকেই রেজাল্ট হিসেবে ধরে নিতে হবে।